এখন রাজ্য জুড়ে এসআইআর এর হিয়ারিং চলছে, আর সেই হিয়ারিং এ হয়রানির ছবিটা স্পষ্ট। এখনো কেন এসআইআর এ হিয়ারিং এ হয়রানি পোহাতে হবে? 85 বছরের এক বৃদ্ধ, তাকে যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে, কিন্তু কেন? কমিশনের নির্দেশিকা রয়েছে, তারপরও পানিহাটির 58 নম্বর পার্টে আমরা দেখছি যে সেখানে হিয়ারিং এ যেতে হচ্ছে অশীতিপরকে। প্রশ্নটা এখানে, ক্ষোভ সেখানে সাধারণ মানুষজন তারা দেখিয়েছেন, সেই ক্ষোভের মুখে ইআরও তিনি শুনানি কেন্দ্র ছেড়েছেন। আসুন আরো বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি সুবীর দে রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, যেখানে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে যে 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ রয়েছেন তাদেরকে বাড়িতে গিয়ে শুনানির কাজ করতে হবে বিএলওদের, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড 58 নম্বর বুথ, সেখানে দেখা যাচ্ছে যে 80 বছরের ঊর্ধ্বে 85 বছর বয়সী যারা বৃদ্ধা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে টোটো করে, অ্যাম্বুলেন্সে করে সেই শুনানি কেন্দ্রে, এবং সেখানে যখন নিয়ে আসা হচ্ছে তখন সেই জায়গাতে হয়রানির শিকার হতে হচ্ছে। এবং এই নিয়ে যেমন ভোটারদের আত্মীয়রা সরব হয়েছেন, পাশাপাশি এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাও সরব হয়েছেন। ওই কেন্দ্রের যে ইআরও রয়েছেন ওয়াসিম রাজা, তাকে কিন্তু বিষয়টি জিজ্ঞেস করা হয় যে কেন বৃদ্ধ যাকে আসতে হয়েছে হিয়ারিং এ, কি তার বক্তব্য শুনি। বোমাকে দেখেছে, বোমা বা কি করে আসতে বলেছে, বলছে বাবা আমাকে যেতে হবে, আমি কি করে আমি যাবো। শুনলাম সেই ভোগান্তির কথা, আবারও চলে যাব, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, ইআরও কি বলছেন? দেখো, ইআরওর কাছে বিষয়টি যখন ভোটারদের পরিবারের তরফ থেকে বলা হয় তখন কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেন যে নির্বাচন কমিশনের কোনো রকম কোনো নির্দেশিকা তাদের কাছে আসেনি। তারপরেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন ভোটারদের পরিবার থেকে শুরু করে এলাকার যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছেন, এবং একদম শুনানি কেন্দ্রের ভিতরেই কিন্তু ইআরওর সঙ্গে বাকবিতণ্ডা হয়, এমনটাই কিন্তু ছবিতে উঠে আসে। যখন এই বিক্ষোভ হয় তখন বিক্ষোভের জায়গা থেকে কিন্তু ইআরও ওয়াসিম রাজা সেই শুনানি কেন্দ্র ছেড়ে কিন্তু বেরিয়ে চলে যান। যখন তাকে আমরা প্রশ্ন করি যে এই যে ঘটনা, এই যে বিক্ষোভ, এটা কেন, কি কারণ, তিনি কিন্তু কোনো রকম কোনো কথা না বলে শটাং গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে কিন্তু সেই ঘটনাস্থল অর্থাৎ শুনানি কেন্দ্রের যে স্থল সেই এলাকা থেকে কিন্তু ছেড়ে তিনি চলে যান। বেশ, স্যার কি বলবেন? স্যার কি বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার কি বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ, স্যার কি বলবেন? স্যার কিছু বলবেন? স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ। স্যার কিছু বলবেন? ওনাকে আসতে হয়েছে, হিয়ারিং এ ডাকা হয়েছে। আমরা বিওলোকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, কিন্তু ইআরও বলেছে উনি যাবেন না, হোম হিয়ারিং করতে যাবেন না। তার জন্য ওনাকে আবার এখানে আনা হলো, কারণ বিওলোকে বললাম, বিওলো বলেছে বিওলোকেই গিয়ে করতে, কিন্তু বিওলো করলে কি করে হবে? ইআরও তো দেখছে না, বা উনি যে কোনো ভরসাও দিচ্ছে না যে উনি গিয়ে করবে। আতঙ্কের মধ্যে আছেন এইভাবে বয়স্ক মানুষদের হয়রানি? হ্যাঁ নিশ্চয়ই। আজকে উনি সিঁড়ি দিয়ে নামতে পারেন, আজকে যদি ওনাকে নামাতে গিয়ে কিছু একটা হতো, বা উনি কাঁপছেন, উনি আতঙ্কিত। অমিত শাহ সার্কাসের মালিক আর রিংমাস্টার হচ্ছে গণেশ কুমার। সারা ভারতবর্ষের মানুষকে বারবার প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয়। 85 বছরের ঊর্ধ্বে মানুষ, এটা নতুন নয়। একটা তুগলকি শাসন চলছে। নাগরিকত্ব প্রমাণ করার জন্য নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করছে, মানুষের মৃত্যু ঘটছে, এই তুগলকি শাসন বন্ধ হওয়া অবিলম্বে প্রয়োজন। শুধু যে পানিহাটির একটাই ছবি আমরা দেখছি তা নয়, এই শুনানি চলাকালীন কিডনির অসুখ নিয়েই কলকাতা থেকে আলিপুরদুয়ারে ছুটতে হচ্ছে এক 75 ঊর্ধ্ব বৃদ্ধকেও। হ্যাঁ, এই ছবিও ধরা পড়ছে আলিপুরদুয়ারে। চিকিৎসা চলছে তার। তিনি 2001 সালে ভোটের প্রিসাইডিং অফিসার ছিলেন, তবুও কমিশনের আপলোড করা যে তালিকা তাতে তার নাম নেই। তাহলে ভোগান্তি কেন পোহাতে হবে 76 বছরের এক বৃদ্ধকে? দায় কার? কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো দায় কার? তাই অবশ্যই নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে বলে কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হচ্ছে এই যে 2002 সনে যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, 2002 সালে কোনো ভোট হয়নি, তার আগের বছর অর্থাৎ 2001 সনে ভোট হয়েছিল। সেই ভোটে নিজে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন এই যে কিডনির রোগী 76 বছরের ছানা কুমার দাস। প্রিসাইডিং অফিসার হিসেবে সেই বছর তিনি যে ইডি ভোট যেটা হয়
সরকারি কর্মচারীরা যেভাবে ভোট দেন, ভোটের দায়িত্ব পেলে ভোটও দিয়েছিলেন, কিন্তু 2002-এর তালিকায় তার নাম নেই। শুধু তাই নয়, তার দুটো কিডনি খারাপ, অসুস্থ, তিনি কলকাতায় তার চিকিৎসা চলে। এই অবস্থাতে তাকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। চিকিৎসা বন্ধ করে তিনি যে আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়াম শহরের সেখানে যে শুনানি কেন্দ্র চলছে সেখানে এসছে। এবং এই যে রোগী, যিনি অবসরপ্রাপ্ত একজন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, তিনি কিন্তু এই দায় নির্বাচন কমিশনের ঘাড়েই চাপিয়েছেন। শুধু তিনি নয়, তার যে স্ত্রী এবং পরিবারের অন্যান্য যারা কমিশনকে তো এর উত্তর দিতে হবে, কেন এই ভোগান্তি পোহাতে হবে? যিনি কিনা একসময় প্রিসাইডিং অফিসার ছিলেন, কমিশনের তালিকায় তার নাম থাকবে না? এই শুনানির জন্য কোত্থেকে এসছেন? এখন তো রবীন্দ্রনাথ আচ্ছা, এমনি কলকাতায় কি ছিলেন? 6 মাস কলকাতায়, 6 মাস কেন? আমি কিডনি পেশেন্ট। হ্যাঁ, আমার ভোটের ডিউটি করছে, অথচ আচ্ছা, ভোটের নাম নাই, প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? ইলেকট্রিসিটি বোর্ড, ইলেকট্রিসিটি। মিটিং 2 আছে। আচ্ছা, বয়স? বয়স 69। আমাদের 2000-এর নাম ছিল না, হ্যাঁ, তাই আমরা আসলাম, এসে দেখলাম 2000-এর নাম নেই। হ্যাঁ, তারপরে হিয়ারিংয়ে ডাকা হলো। উনি চাকরি করে এই করে আমাদের হয়রানি হওয়ার কি কথা? 2002-এ উনি ডিউটি করেছেন, তারপরে ওনার নাম নেই, তারপরে উনি পেয়েছেন। কলকাতাতে আমাদের দৌড়ায় আসতে হলো, তাহলে হয়রানির শিকার না তো? বলার কোনো ভাষা নেই। আপনারা দেখছেন যে বাংলার মানুষকে কিভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে। উনি ট্রিটমেন্টের জন্য 6 মাস কলকাতায় থাকে, 6 মাস এখানে থাকে, তো উনি নোটিশ পেয়ে আসে হিয়ারিং করতে। এটা অবাক কাণ্ড। এই যে বিজেপি হয়রানি করছে, তার বিরুদ্ধে মানুষ আগামী দিনে জবাব দিবে। বেলা 12টার খবর দিনভরের শুরুতে দুটো হয়রানির ছবি আপনাদের দেখালাম। না, এখানেই শেষ নয়, হয়রানির এরকম ছবি ফুটে উঠছে। হয়রানিতে মৃত্যুর অভিযোগ উঠছে, কোথাও হার্ট অ্যাটাকে, আবার কোথাও ঝুলন্ত দেহ উদ্ধার। উত্তর 24 পরগনার হাসনাবাদের ভেবিয়া, এখানকার বাসিন্দা ফিরোজ মোল্লা, বয়স 38। শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। সম্প্রতি এসআইআর শুনানিতে ডাক পড়ে ফিরোজের। সেই মতো গত 3রা ফেব্রুয়ারি হিয়ারিংয়ে যান। পরিবারের দাবি, সেখানে গিয়ে দেখেন ফিরোজের মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টের হার্ড কপিতে রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই। এ নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেন ফিরোজ। এদিন সকালে বাড়িতেই হার্ট অ্যাটাকে মারা যান। কাগজপত্র ভুল ছিল বলে, নামের ভুল ছিল বলে সবসময় টেনশন করতে, কি হবে কি হবে। ভোরবেলা ওটা নিয়ে টেনশন করছিল, যখন ফজরের আজান দিচ্ছে। তারপরে এইবার শুয়ে পড়লো, তারপরে আমি আমার ঘুম ভেঙে গেল, দেখি আর কোনো নিঃশ্বাস হচ্ছে না। তখন আমি চিৎকার করলাম, পাশ থেকে সবাই আসলো, এসে দেখলো মারা গেছে। হাওড়ায় বালি জগাছা বিডিও অফিস। সোমবার এখানে চলছিল শুনানি, সেখানে প্রাণ গেল এক বৃদ্ধের। লিলুয়ার চকপাড়ার বাসিন্দা মদন ঘোষ, বয়স 67। তাকে শুনানিতে ডাকা হয়। সেই মতো এদিন ব্লক অফিসে যান বৃদ্ধ। শুনানির লাইনে দাঁড়ান, একসময় রাস্তার উল্টো দিকে যান, সেই সময় মাটিতে পড়ে যান, তাকে বাঁচানো যায়নি। পরিবারের দাবি, শুনানিতে ডাকার পর থেকে আতঙ্কে ভুগছিলেন মদন, তার জেরেই মৃত্যু। প্রতিদিন টেনশন করতো, দেখেছে কি বলবে, কাগজের লাইনে ছিল, লাইন থেকে পড়ে গেছে, আমার বাবাকে হারিয়ে ফেললাম। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লক, এখানকার রোহন্ডা চণ্ডীগড়ের বাসিন্দা রমজান আলী। বৃহস্পতিবার হিয়ারিংয়ে যান। লাইনে দাঁড়িয়ে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাগবান্দা সাইবেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই রমজানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের দাবি, শুনানি নিয়ে আতঙ্কে মারা গিয়েছেন রমজান। গেছে আমার ছেলে যে বসিয়েছে, বুকি ব্যথা ছিল, বসিয়েছে, বসে উনি পড়ে গেছে, পড়ে যে হাত পা খিচে দিয়েছে। কোথায় গেছিল? এসআইআর শুনানিতে? আমরা আমার বেটা ছিল, হ্যারিং ছিল, ওই মাথা ঘুরে পড়ে গেল, পড়ে গিয়ে মারা গেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাবলু পাল, বয়স 65। বৃহস্পতিবার শুনানিতে যাওয়ার কথা।
ওই দিন সকালেই বাড়ির পাশে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বাবলু। কালকে রাতে ভালো মানুষ রুটি খাচ্ছে, ভোর 4টার সময় উঠে আমাকে মাফলারটা দাও ওঠাও, সব এদিকে গেল, ওনার বউ গেল, যাদের গাছটাতে ঝুলে আছে বাগানে। হঠাৎ যে ভোটের জন্য আমার ভোটের নাম থাকবে না, আমার ভাগা দিবে, ছেলে পেলে নাই, ভাত দেওয়ার লোক নাই, অসুখ পড়ে থাকবে দেখবে কে, এরকম নানান টেনশনে মারা গেল। কোচবিহারের দিনহাটার পোয়াতুর কুঠি, এখানকার বাসিন্দা নূর হোসেন মিয়া কর্মসূত্রে থাকতেন বিহারে। তাকে শুনানির জন্য ডাকা হয়। বুধবার বাড়ি ফিরছিলেন। দিনহাটায় পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরিবারের দাবি, হিয়ারিংয়ে ডাকার পর থেকে আতঙ্কে ভুগছিলেন নূর, তার জেরে অসুস্থ হয়ে মারা যান। ছিটমহলের নাকি সবারই হিয়ারিং হবে, ওই জন্য আসতে চাইছিল বাড়িতে, আসতে অর্ধেক রাস্তায় আর কি ওই রকম হয়ে গেছে। মানসিক চাপ হয়তো ছিল। ডাক্তারবাবু গাড়িতেই দেখছিল, উনি বললো যে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গেলে হসপিটালের ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভেকুটিয়া, এখানকার বাসিন্দা কাশীনাথ জানা, বয়স 65, বুধবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের দাবি, এসআইআর খসড়া তালিকায় নাম ছিল না কাশীনাথের, আতঙ্কের জেরে মারা যান। এসআইআর যে এই যে উনার তো ডকুমেন্টস ঠিক নেই, উনার নাম না থাকার জন্য উনি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে মোটামুটি উনি মারা গেছে। নিউজ 18 বাংলা। যে স্বাধীনতা সংগ্রামীর পরিবারকেও এই হিয়ারিং হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী ছিলেন যার শ্বশুর, তাকে কিনা এসআইআর এর হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীকে কেন্দ্র স্বীকৃতি দিয়েছিল, কিন্তু তারপরেও কি করে তার পরিবারের নাম নেই তালিকায়, এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে। এসআইআর হিয়ারিংয়ে স্বাধীনতা সংগ্রামীর পরিবার, কথা বলবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, একদমই, দেখো, সিউড়ি 1 নম্বর ব্লকে স্বাধীনতা সংগ্রামীর পরিবার এসেছিলেন এবং সেখানে কিন্তু 2002 সালে এই যে স্বাধীনতা সংগ্রামীর যিনি ছেলের বউ, এই যে কল্পনা মুখার্জি, তার কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং সেই কারণেই কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবং ডেকে পাঠিয়ে যেটা হয়েছে যে তারা কিন্তু সমস্ত তাদের ডকুমেন্টস এনেছিলেন এবং তার সঙ্গে তার যে শ্বশুর স্বাধীনতা সংগ্রামী, তার যে তাম্রপত্র, সেই তাম্রপত্রটাও নিয়ে এসেছিলেন। এবং 1972 সালে এই স্বাধীনতা সংগ্রামী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে এইটা পেয়েছিলেন, এই তাম্রপত্র, এবং সেটাই কিন্তু তিনি নিয়ে এসেছিলেন এবং তার হিয়ারিংও হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এবং প্রত্যেকেই প্রশ্ন তুলছে, একজন স্বাধীনতা সংগ্রামী যাকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছিল, তার পরিবারের নাম নেই 2002 সালে এবং তাদেরকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে এবং তারা উপস্থিত হয়েছেন এবং এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এসআইআর নামই উঠেনি আমাদের কারণ, 4 জন 2002 সালের নাম, 2 ছেলে মেয়ে, আমি 4 জনে এসেছিলাম। আমার হাজবেন্ডও সার্ভিসম্যান ছিল, তো ভোটে ওনাকেও তো অনেক জায়গায় যেতে হয়েছে, তার সত্ত্বেও কেন নামটা নেই? শ্বশুরমশাই একটা তাম্রপত্র পেয়েছেন, মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন, ওটা 1972 সালে, তার সত্ত্বেও কেন নামটা নেই? হিয়ারিং নিয়ে জেলায় জেলায় যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, বনগাঁর ঘটনা আপনাদেরকে দেখাবো, সেখানে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। কেন খেয়েছেন? এটার জন্য, তারপরে ভোটের জন্য। কেন খেয়েছেন? এটার জন্য, তারপরে ভোটের জন্য। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা, তার দাবি 2002 সালের তালিকায় নাম নেই, তাই তাকে বৃহস্পতিবার ডাকা হয় শুনানিতে। শুনানি থেকে ফিরে তিনি আতঙ্কে কীটনাশক খান বলে দাবি। কেন খেয়েছেন? এটার জন্য, তারপরে ভোটের জন্য। কেন খেয়েছেন? এটার জন্য, তারপরে ভোটের জন্য। এই যে কাল বিরতি এসেছে, নানা কথা নানা লোকে বলছে, ও টেনশনে মানে কি দেবে না, ভোটে এখানে তাড়িয়ে দেবে এখান থেকে। সেটা কি জন্য? এ ছেলের জন্য। মরার আগে যে শেষ আঘাত একটা খুব মর্মান্তিক আঘাতই আমি মনে করি। আমি স্বাধীন দেশে ভোট দিয়ে আইলাম সারা জীবন, আর আমি মরার সময় হয়ে গেছে আমার, কিন্তু আমি যদি ভোট না দিতে পারি এর চেয়ে দুঃখের আর কিছু নাই। নিশ্চয়ই ভোটটা দিয়ে যেতে চাই।
আলিপুরদুয়ার শহরের কদমতলার বাসিন্দা বছর 60-এর অন্নপূর্ণা বর্মন অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থায় শুক্রবার যেতে হয় শুনানিতে। সেখানে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয় বলে অভিযোগ। এরকম ভোগান্তির জেরে কান্নায় ভেঙে পড়েন প্রৌঢ়া। আমাদের কাছে যে এরকম ইনস্ট্রাকশন ছিল না যে বয়স্ক এত বছর হলে পরে তাকে আসতে হবে না। আমি যতটুকু হ্যান্ডিক্যাপ একটু খবর পেয়েছিলাম, তার জন্য হ্যান্ডিক্যাপকে বলেছিলাম তোমরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা নিয়ে যেও, বাবা নিয়ে আসছিল, ওর বাড়িতে যাওয়া হবে। এটা বিশেষভাবে সক্ষমদের হোম। কর্তৃপক্ষের দাবি এই হোমের 8 জনকে 13ই জানুয়ারি এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। তারা প্রত্যেকেই অনাথ। এ নিয়েই উদ্বেগ। ওরা ডকুমেন্ট চায়, কিন্তু এই বাচ্চাগুলি বেশিরভাগটাই হচ্ছে অনাথ। এদেরকে দিয়েছে সিডব্লিউসি অর্ডারে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও, এরাই কিন্তু এই বাচ্চাগুলিকে পাঠিয়েছে কিংবা পুলিশ এনে আমাদেরকে দিয়েছে। ফলে বর্তমানে এসআইআর সংক্রান্ত বিষয়ে যেসব কাগজপত্র ওদের প্রয়োজন বলছেন সেই সব জিনিস পাওয়া যাবে না। ছিল আমার প্রতিবন্ধী, তারপরে মানে হিয়ারিং ডাকছে, হিয়ারিং ডাকছে যেতে হবে। বিএলও কি জানতো না যে প্রতিবন্ধী আপনার ছেলে? জানে অবশ্যই। অসুবিধা হচ্ছে না আসতে গিয়ে? অসুবিধা তো হবেই, ছেলে যেহেতু হ্যান্ডিক্যাপ অসুবিধা হবে। मेरा वोटर कार्ड में मृत्यु घोषित दिखा रहा है वो लोग। आप फॉर्म जमा किए थे? जमा किया था। आपका 2002 में भी नाम? 2 में भी है। मेरा मम्मी पापा घर परिवार सभी है। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআরে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পোস্ট করেছেন ভোটাধিকার কেড়ে বাংলা দখলের ছক। এক্স পোস্টে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আরো বিস্তারিত। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, একই সঙ্গে তিনি এটা উল্লেখ করেছেন যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াতে যে ধরনের আচরণ করা উচিত সেগুলি করা হচ্ছে না। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষজন বিশ্বাস করে চলেন সেগুলোকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে মানুষের যে সমস্যা তৈরি করা হচ্ছে। এবং লাগাতার আমরা দেখেছিলাম যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয় এসআইআর প্রক্রিয়া নিয়ে কেন্দ্রিক যে আচরণ তা নিয়ে তারা সরব হচ্ছেন এবং বিভিন্ন যে সভাগুলো করছেন সেখানে মানুষের কাছে তারা পৌঁছে গিয়ে সেখানকার যে ছবি তুলে দিচ্ছেন তার মাধ্যমে যে বদল আসবে এবং সত্যি উঠে আসবে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন অভিষেক তার এক্সাম্পল পোস্টে। ওকে, ভোটার বাড়াতে এবার এক নয়া সিদ্ধান্ত। বেশ কিছু আবাসন থাকবে, যে আবাসন কেন্দ্রগুলিতে সেই আবাসনেই হবে বুথ ভোট কেন্দ্র। বহুতল আবাসনে ভোট কেন্দ্র। রাজ্যের 7টি জেলায় 69টি আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত। 26-এর বিধানসভা ভোটে আবাসনেই ভোটদান। 300-র বেশি ভোটার থাকলে আবাসনেই বুথ। বহুতল আবাসনে বুথের সিদ্ধান্ত কমিশনের। দক্ষিণ কলকাতায় 2 আবাসনে হবে বুথ। উত্তর কলকাতায় 8 আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত। ভোটার বাড়াতে আবাসনেই বুথের সিদ্ধান্ত কমিশনের। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নাম করে প্রতারণা এবং এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ঋণের নামে প্রতারণার ফাঁদ পেতেছিলেন তারা। কিভাবে পূর্ব যাদবপুরে অফিস খুলে কিভাবে তারা প্রতারণার জাল ফেলেছিলেন জানবো। প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত,
দেখো রুমেলা, যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নাম করে ঋণ প্রদান এবং প্রতিশ্রুতি দিয়েই কিন্তু 5 জন এই প্রতারণা করছিল এবং এই 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। এরা যাদের মধ্যে 4 জনই হচ্ছে কর্ণাটকের বাসিন্দা, একজন হচ্ছে বিহারের বাসিন্দা, বিহারের আমির খান, কর্ণাটকের রথিন সিরি, কর্ণাটকের মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী এবং কর্ণাটকের বিলাস শিন্দে এবং কর্ণাটকের মধুসূদন, এই 4 নামে এই 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এটাতে জানা যাচ্ছে যে পূর্ব যাদবপুরের নেতাজি নগরের একটি ফ্ল্যাটে দোতলায় একটি অফিস তারা তৈরি করেছিল এবং এখান থেকেই বিভিন্নভাবে বিভিন্ন লোক, মূলত তুমি জানো যে এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, তা কিন্তু ক্ষুদ্র শিল্প যারা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকে প্রথমে 10 লাখ টাকা দেওয়া হতো, এখন সেটা বাড়িয়ে 20 লাখ করা হয়েছে এবং তাদেরকেই এরা বিভিন্নভাবে প্রভাবিত করে এই লোন পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে সেই প্রথমে কিছু টাকা দেওয়া হতো এবং তারপরে তাদের থেকেই আবার কিন্তু বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো এবং এইভাবেই প্রতারণা করা হয় এবং তাদের থেকে কিছু টাকা হাতিয়েও নেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রুমেলা, বেশ।